প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। দর্শক, এবারের পর্বে আপনাদের এমন একটি জেলায় নিয়ে যাব যেখানে সবচেয়ে সহজ কাজ হচ্ছে মানুষ খুন করা। ঠুনকো বিষয় নিয়ে কথায় কথায় হরহামেশাই খুন হচ্ছে মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, দিনমজুর, কে নেই সেই তালিকায়। গেল এক বছরে শতাধিক খুনের ঘটনা ঘটেছে ওই জেলায়। আর সে জেলা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নানা ঐতিহাসিক নিদর্শনের জেলা বগুড়া। রীতিমতো আতঙ্কের এক জনপদে পরিণত হয়েছে জেলাটি। হত্যাকাণ্ডের নানা ধরন, কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে ক্রাইম সিনের এবারের পর্বে। দর্শক, খুনের বিস্তারিত ঘটনায় যাবার আগে র্যাবের একটি প্রেস কনফারেন্স থেকে ঘুরে আসা যাক। গেল বছরের 12 নভেম্বর স্থান র্যাব 12-এর বগুড়া ক্যাম্প কার্যালয়। প্রেস ব্রিফিং করেন ক্যাম্প কমান্ডার মেজর এহতেশামুল হক, যেখানে হাজির করা হয় সাদ বিন আজিজুর রহমান নামের এক 19 বছরের তরুণকে। র্যাবের দাবি, এই তরুণ তার মা উম্মে সালমাকে হত্যা করে ঘরের মধ্যেই ফ্রিজে লুকিয়ে রেখেছিল। পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসেবে সে 500 বা 1000 টাকা প্রায় তার বাবার কাছ থেকে টাকা সে নিয়ে নিত আর কি, না বলে। এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাকবিতণ্ডা, ঝগড়া এগুলো হয়েছে। মাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাদকে আদালতে পাঠায় পুলিশ। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনা নাটকীয় মোড় নেয় কয়েক ঘন্টার মধ্যে। মামলার তদন্তে উম্মে সালমার হত্যার সঙ্গে সাদের কোনো সংশ্লিষ্টতা পায়নি পুলিশ, বরং তদন্তে বেরিয়ে আসে এ হত্যাকাণ্ডের পেছনে নানা কাহিনী। পুলিশের দাবি, মাবিয়া সুলতানা নামের এক ভাড়াটিয়ার নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সহযোগীদের নিয়ে বাড়ির গৃহকর্ত্রী উম্মে সালমাকে খুন করে ঘরের মধ্যেই ফ্রিজে রেখে পালিয়ে যায় তারা। প্রাথমিকভাবে তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই সাদের এগেনস্টে পাওয়া যায় না। এবং সে যেই স্কুলে, যে কলেজে লেখাপড়া করতো, সেটা 8:30টায় ক্লাস বসে এবং 1:10-এ ছুটি হয়। আমরা ওই ঘটনার দিনের সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসি। 2টা ক্যামেরা 16 ঘন্টা সিসিটিভি ফুটেজে আমরা দেখি যে সে 8:40-এ ঢুকতেছে আর 1:15-তে বেরোচ্ছে। নামাজ পড়ে সে 1:56-তে বাসায় যায়। মাস্টার মাইন্ড মাফিয়া ওই বিল্ডিংয়ে সে ভাড়া থাকতো আর সে অনৈতিক কার্যকলাপ করতো। আর এই দুই তার সহযোগী নিয়মিত এই বাসায় যাওয়া আসা করতো, বা আরও অনেকে যাওয়া আসা করতো। এই জিনিসটা যে দেখে নেয়, বাসার মালিক যিনি গৃহস্থ খুন হয়েছে ইনি দেখে নেয়, পরে ইনি তাকে নিষেধ করে। ইনি নিষেধ করলে ইনি সেটা শোনে না। আর এইটা তাদের মধ্যে ভয়ের সৃষ্টি শুরু হয়। পাশাপাশি তারা ওই বাসায় নেশা করতো আর 5 মাসের ভাড়াও বাকি ছিল। এগুলো নিয়ে তাদের মধ্যে একটা পূর্ব শত্রুতার জের তৈরি হয়। আর এই জেরের ফলে তাকে প্রাণটা ধরা। এই ঘটনার বিস্তারিত জানতে আমাদের গন্তব্য বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের দুপচাঁচিয়া উপজেলায়। উপজেলা সদরের পাশেই বহুতল এই ভবনের মালিক স্থানীয় দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমান। তার স্ত্রী ছিলেন নিহত উম্মে সালমা। ঘরেই নিজেই দেখালেন কিভাবে ঘাতকরা খুন করে স্ত্রী উম্মে সালমাকে এই ফ্রিজে লুকিয়ে রেখেছিল। ফ্রিজের মধ্যে রাখার পরে ফ্রিজটা আসলে জায়গা তো অল্প, ভিতরে নামার পরে এটা ডিস কিন্তু একটু মনে হয় ফাঁকা ছিল আর কি। এই ফ্রিজটার মধ্যে রাখা ছিল। জি, এই ফ্রিজের মধ্যে রাখা ছিল। এবং মারা যাওয়ার আগে এসেছিল তো অন্য কোনো কিছু দিয়ে অজ্ঞান করে দিলে তখন নিচে তো শ্বাসরুদ্ধকর হয়ে আবার অক্সিজেন বন্ধ হয় সম্ভব। আচ্ছা, এটা একটু ফাঁকা ছিল। আর একটু যখন উঠা ওরা বলতেছিল একটু ফাঁকা দেখে ওরা সন্দেহ করতেছিল ফ্রিজ একটু আলোক কেন আর কি। এরপরে ওই আলমারিতে আমার গহনা ছিল আর কি। মহিলা তো সব আসা করতো, তার নিজে গহনাটা নেওয়ার জন্য চেষ্টা করছে,
কিন্তু চাবিটা লক হওয়ার কারণে মানে ও কুড়াল দিয়ে আঘাত করছে, মানে চাবি লক হওয়ার কারণে আলমিরা খুলতে পারে না। উম্মে সালমাকে খুন করে স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে ভাঙা হয় শোবার ঘরের আলমারি, তছনছ করা হয় ঘরের সব আসবাবপত্র। নিজের কর্মস্থল দুপচাচিয়া ডিএস ফাজিল মাদ্রাসায় খুনের বিষয়ে কথা হয় আজিজুর রহমানের সঙ্গে। তিনি জানান কেন খুনের শিকার হলেন স্ত্রী উম্মে সালমা। আমার ফ্যামিলি আমাকে অত ডিপলি বলেনি, মাঝে মধ্যে একটু বলতো যেটা মূল ঘটনা ওর কাছে ও অনৈতিক কার্যকলাপ করতো, ওনার কাছে 2-3টা ছেলে আসতো, এটা আমার ভাড়াটিয়া কেউ দেখেছে, আমাকে লজ্জার সামনে বলেনি। বাড়ি তাহলে এমন কেউ চাপ দিয়ে বেড়ে যাক ফুরা যাক এলার ওপেন অত না করি, কিন্তু সে বলেছে তাকে খুব ডিপলি যে আপনি আমার বাসায় থেকে আমরা সুশ্রী মানুষ, এখানে এ ধরনের অপকর্ম আপনি করবেন, এটা হতে পারে না। মানে এটাতেই তার মানে ক্ষোভটা বড় আর কি, 12 ভাঙি ছিল 20 পয়সা, এরাও 12 বার চাষে আর কি, এটাই মূল ক্ষোভ যেটা আমার ধারণা। আজিজুর রহমানের কাছে জানতে চেয়েছিলাম খুনের সঙ্গে কিভাবে নাম জড়িয়েছে ছেলে সাদের, আর কেনই বা র্যাবের কাছে নিজের মাকে হত্যার কথা স্বীকার করেছিলেন সাদ। ছেলে টর্চারিংয়ের ব্যাপারটা অনেক হসে আর কি, যেটা আমি শুনছি আর কি, কানে পড়ছে চিৎকার কান্নাকাটি এগুলো, তো এগুলোর কারণে সে বাচ্চা মানুষ, তো মানে সে তো নিজেকে ইয়ে করতে পারে, মানে বাঁচা না যে আমি বাঁচিয়ে। পরে আমি বললাম কোথায় আব্বু কী বলেছি, পরে আমিও জানি না, মানে এক পর্যায়ে আমার প্রতি যেটা মানে আমি আমাকে বাঁচাবে না এরকম একটা অবস্থা চলে গিয়েছে। তো এখন তখন কী বলেছি না বলছি আমি অত জ্ঞান নেই, বুঝতে পারিনি, মানে এই ধরনের ঘটনা আর কি। আশার কথা হচ্ছে তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় মামলা থেকে সাদকে অব্যাহতির আবেদন করে পুলিশ, পরে তাকে আদালত অব্যাহতি প্রদান করেন। এই ঘটনা নিয়ে আমাদের কথা হয় জেলার একজন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে। তিনি জানান তদন্তের আগেই একজনকে এভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করে তার মানবাধিকার লঙ্ঘন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশকে আরও কেয়ার নেওয়া উচিত যে একটি নিরপরাধ যেন একদিনের জন্য হ্যারাসমেন্ট না হয়, এটা হচ্ছে আইন স্পিরিট। আর এক্ষেত্রে পুলিশ না করার জন্য পুলিশের লাইবিলিটিস আছে, ডিপার্টমেন্টে তার বিরুদ্ধে অ্যাকশনের জন্য প্রতিকার সে যেতে পারে, আইনের সমতার প্রতিকার যেতে পারে। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি করা এই হত্যাকাণ্ডের নানা দিক আপনারা দেখলেন। জানতে চাই আরও বিস্তারিত, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিনের এই আয়োজনে। জানাবেন যে একজন মানুষকে অপরাধ প্রমাণিত হবার আগেই অপরাধী হিসেবে সমাজের সামনে উপস্থাপন করা, এবং সেটিও আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, সেটি কতটুকু আইনসঙ্গত? শাফিন, এখানে দুটো বিষয়। একটি হচ্ছে সেই অপরাধীকে আসলে কতটুকু দেখানো যাবে বা গণমাধ্যমের সামনে, বা তাকে অপরাধী হিসেবে অপরাধী সাব্যস্ত হওয়ার আগেই আদালত কর্তৃক সাব্যস্ত হওয়ার আগেই কতটুকু আইনশৃঙ্খলা বাহিনী দেখাতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছেন তিনি আদৌ আসামি কিনা। এই ঘটনার ক্ষেত্রে যেটি ঘটেছে, এখানে দুই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। একটি হচ্ছে, আমি যদি একটু পেছনে ফিরে যাই, 2014, 15 বা 16 সালের দিকে আদালত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, সেইটি অনেক লম্বা ঘটনা, একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত সুমোটো একটি রুল জারি করেছেন যে আদালত আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো ধরনের অপরাধী বা কোনো ধরনের আসামিকে যদি, অথবা মামলার আসামিকে যদি গ্রেফতার বা আটক করা হয়, তাকে আদালতে অপরাধী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের উপস্থাপন করা যাবে না, বা তার কোনো ছবি দেখানো যাবে না, গণমাধ্যমে দেখানো যাবে না। এই ধরনের আদালতের নিষেধাজ্ঞা আছে, এবং সেটি শুধু একবার নয়, এরপরেও আরও বেশ কয়েকটি ঘটনার ক্ষেত্রে আদালত এই রুলটি জারি করেছেন বা এই আদেশটি জারি করেছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে এই যে দীর্ঘদিনের একটি সংস্কৃতি, এবং এটি অপসংস্কৃতি আমরা বলবো, যে আমরা গণমাধ্যম কর্মীরাও যেমন কাভার করি, তেমনি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থা যারা আছেন তারাও একজন মানুষকে কোনো মামলায় গ্রেফতারের পরে তারা সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে দাবি করে তার বরাত দিয়ে তারা তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করেন। প্রশ্ন হচ্ছে, যদি আইনশৃঙ্খলা বাহিনী ধরার পরে তিনি অপরাধ স্বীকার করেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেন এবং সেটি গণমাধ্যমে প্রচার করে বা গণমাধ্যমের সামনে উপস্থাপন করে, মানুষের সামনে উপস্থাপন করে, তাহলে আদালতের কাজটা কোথায়? মূলত বিচারের কাজটি আদালতের। এখানে এই ধরনের নিষেধাজ্ঞাটি মানা হয়নি, বা এই ধরনের যে আদেশটি আদালতে সেটি মানা হয়নি, সেটি একটি আদালত অবমাননা বা আদালতের আদেশ লঙ্ঘন করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে,
যেই ছেলেটিকে অপরাধী বলে, এবং শুধু অপরাধ বলতে শুধু খুনের অপরাধ না, তার মাকে হত্যার অপরাধ, সেই অনেক বড় ধরনের অভিযোগ, সেই মাকে হত্যা করে একটি ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে, এই ধরনের একটি অভিযোগে তাকে নিয়ে আসা হয়েছে। এবং র্যাব দাবি করেছেন যে সেই ছেলেটি নিজ মুখে স্বীকার করেছেন যে টাকার জন্য তার মাকে সে হত্যা করেছে। অথচ যখন পরবর্তীতে এবং তাকে 3 দিনের রিমান্ড, পুলিশ রিমান্ডে নিয়েছিল, পুলিশের কাছে যখন হত্যা মামলার আসামি হিসেবে হস্তান্তর করা হয়েছিল, তখন সেই রিমান্ড চলাকালীন অবস্থায় যখন পুলিশ তদন্তগুলো, তখন দেখা গেল আসলে সেই ছেলেটি অপরাধী নয়, এবং সে শুধুমাত্র তাকে নির্যাতনের কারণে, এবং তার পরিবার সেটি আমাদের কাছে বলেছে, পরিবার একবার তার বাবা স্পষ্টভাবে বলেছে যে ওই ছেলে বাড়িতে এসে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে যখন আসল ঘটনা জানা গেল যে আসলে এই ছেলে খুনি নয়, তার ভাড়াটিয়া তাকে খুন করেছে, তখন তাকে প্রশ্ন করা হলো যে তুমি তাহলে কেন স্বীকার করলে, বা র্যাবের কাছে কেন তুমি স্বীকার করলে যে তুমি খুনটি করেছো? তখন বলেছে যে আমাকে এই পরিবার নির্যাতন করা হয়েছে, যার কারণে আমি মূলত প্রাণে বাঁচতে তাকে এই স্বীকারোক্তিমূলক দিয়েছে। তার কথা হচ্ছে যে অন্তত স্বীকার করলে যদি বাঁচা যায় তাহলে অন্তত কিছুদিন বেঁচে থাকা যাবে, না হলে তার বক্তব্য, পরিবারের বক্তব্য হচ্ছে তাকে এমনভাবে নির্যাতন করছিল যে স্বীকার করা পর্যন্ত নির্যাতন তার উপর চলছিল। আপনি যখন সেখানে গেলেন, সেই এলাকার মানুষজনের কি প্রতিক্রিয়া দেখলেন? এটি শুধু এলাকার মানুষ পাশাপাশি তার পরিবার সবার সাথে আমাদের কথা হয়েছে, এবং তারা বলছেন যে আপনি যখন তাকে অপরাধী হিসেবে উপস্থাপন করলেন তখন কিন্তু পুরো গণমাধ্যম, সবগুলো গণমাধ্যম কভার করেছে এবং সেটি সবাই জেনেছে। এরপরে যে তাকে আসলে সেই যে নির্দোষ বা তাকে আদালতে তাকে অব্যাহতির আবেদন করেছে, এই মামলা থেকে পুলিশ আবেদন করেছিল, আবার সেটি আদালত সেটি গ্রহণ করেছে, এই যে পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেটি আর আসলে ওভাবে গণমাধ্যমে আসেনি, মানুষ ওইভাবে জানেনি। সুতরাং এখানে তার যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তাকে যে অপরাধী না হওয়া সত্ত্বেও তাকে যে অপরাধী হিসেবে প্রমাণ করেছে বা অপরাধী হিসেবে বলেছে আইনশৃঙ্খলা বাহিনী, সেক্ষেত্রে আদালত বা আইন যদি আমাদের প্রচলিত যে আইন, সে আইন অনুযায়ী এই যে পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার, তারা চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে তারা মামলা করতে পারেন এবং আইনি প্রতিকার পেতে পারেন। আরেকটি কথা, যদিও আমরা পরবর্তীতে র্যাবের সঙ্গে যোগাযোগ করেছিলাম, র্যাব আনঅফিসিয়ালি আমাদেরকে বলেছে যে তারা ওই ঘটনার সঙ্গে যারা যেসব কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে একটি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন, তবে তারা প্রকাশ্যে বা ক্যামেরার সামনে তারা কথা বলেননি। সেটি হয়তো একটি উদাহরণ হয়ে থাকতে পারতো যদি তারা সেই দৃষ্টান্তটি প্রকাশ করতেন এবং সেটি মানুষ জানতে পারতো। একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমরা জানলাম রিয়াজ, এরকম আরও অনেক হত্যাকাণ্ডের দীর্ঘ তালিকা রয়েছে বগুড়া জেলায়, আমরা এ নিয়েও বিস্তারিত জানব। দর্শক, এ তো গেল সাধারণ হত্যাকাণ্ড। গেল 1 বছরে বগুড়ায় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে একাধিক, যেগুলো ঘিরে নানা অভিযোগ আছে ভুক্তভোগী পরিবারগুলোর। এসবের বিস্তারিতও জানাবো আপনাদের একটা বিরতির পর। দর্শক, স্বাগত ক্রাইম সিনে। 1 বছরে শতাধিক খুনের পর আতঙ্কের এক জনপদ বগুড়া। গেল বছরের 5 আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর মাত্র 1 মাসের মাথায় খুন হয়েছেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। চলতি বছরও খুন হয়েছেন বিএনপির আরেক কর্মী। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হত্যাকাণ্ডের পর আসামি ধরতে খুব বেশি তৎপর নয় আইন শৃঙ্খলা বাহিনী। দিন দিনে নানা ধরনের অপরাধ বাড়ছে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এ জেলায়। এ নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। গেল বছরের 9 সেপ্টেম্বর রাত 9টার দিকে বগুড়া শহরের গোকুল এলাকায় কুপিয়ে মারাত্মক জখম করে শহরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে ছবি নিতে গেলে যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহরুল সুজনের উপর হামলা করে দুর্বৃত্তরা। এবার আমাদের গন্তব্য গোকুল এলাকায়। মহাসড়কের পাশে এটি সেই স্থান যেখানে মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে মিজানের বসতবাড়ি। ছোট্ট একটি মাটির ঘর, যেখানে মিজানের মা আর কন্যাকে নিয়ে থাকতেন তার স্ত্রী। আমাদের উপস্থিতি দেখে বেরিয়ে আসেন মিজানের মা ও স্ত্রী। ছেলেকে হারিয়েছেন, এখন নিজেদের জীবনও হুমকির মুখে বলে জানান মিজানের মা। আমি যে একটা মা, একটাই ছেলে, আমার কেউ নাই। ওই ছেলে ছাড়া পৃথিবীতে আপন বলে কেউ নেই। আজও বন্ধু তার কোনো বিচার নেই। আল্লাহর কাছে বিচার দেয়। আমার ছেলে নিঃস্বার্থে জিয়াউর রহমানের লাগা দেশ চালাচ্ছে, নিজের স্বার্থে কোনো দিন এসে রাখবে।
কথা হয় মিজানের স্ত্রী সালমা আক্তার নিশার সঙ্গে। জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোনোদিনই বাড়িতে থাকার সুযোগ হয়নি মিজানের। বিপুল, ফাইনুর, মইদুল, সামিউল, রাসেল, তারপরে আপনার নাইত, মিলন, ফারুক, আরও আপনার অনেকেই আছে। ওরা সহ আপনার মোটরসাইকেল আপনার যুগে আপনার 2 পাশ দিয়ে আপনার অ্যাটাক দিছে। অ্যাটাক দেওয়ার পরে ওখানে আন্তজেলার অফিস ঘরের ওখানে মারছে, লোপাতারিভাবে মারছে। জানা যায়, স্থানীয় ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত নেতা বিপুলের সঙ্গে বিরোধ ছিল নিহত মিজানের। এই বিরোধের জেরেই মিজান হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন মিজানের স্ত্রী। এই যে 14 মাস প্রায় হলো, এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। একদিন বিপুল আপনার আমাদের মেসেঞ্জারে ফোন দিছে, দিয়ে তখন আমার মেয়েটা ধরছে। ধরার পরে মেয়ে বলতিছে যে কে কথা বলিস না কেন, কথা বল। তখন মেয়ে চুপ করে আছে, আমি খালি মুখে হাত দিয়ে বলতেছি যে কথা বলো না। তারপরে আবার ফোন দিছে, দিয়ে রিসিভ করিস না কেন বলতেছে যে বাবু শোনা আসতেছি, অপেক্ষা কর। আমাদেরও জীবনের কিন্তু ভয় আছে। আমরা ওরা আসলে হয়তো আমরাও বাঁচতে পারবো না, কারণ আপনার ওর ভাই নাই, বোন নাই, কেউ নাই। শুধু আমরা কিন্তু এই 3টা মহিলাই আছি। আমারও কিন্তু ভাই নাই, আমারও কেউ নাই, শুধু একটা বাবা আছে। তারও তো ভয়ের বিষয়। এই যে শাশুড়িরা এখানে একা থাকে, এই বাড়িতে থাকা যায় না। মেয়ে সবাই আমি ওখানে যাই আছি। 14 থেকে ওরা সবাই আপনার জামিনে আছে। আর 7 জন আপনার পলাতক আছে, বিপুল সহ। বিপুল, ফাইনুর, মিতু, সামিউল, ওই যে আপনার রানা, এরা সহ আপনার পারভেজ, এরা কয়েকজন পলে আছে। তাছাড়া সবাই আপনার জামিনে আপনার গোকুলে ঘুরতেছে। যে কিছুক্ষণ আগে দেখে আসলাম গোকুলে ফারুক নামে ছেলেটা, ওই যে জিএ চেয়ারম্যান আছে আপনার গোকুলের, তার বাসাতেই দেখলাম যে ওখানে দখল করতেছে। এখনই দেখে আসলাম। মিজান হত্যার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা সুমন আহমেদ বিপুল সহ 30 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন মিজানের স্ত্রী। অভিযোগ করেন, মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন অধিকাংশ আসামি। এ নিয়ে ক্ষোভ আছে পরিবারটির। একই সঙ্গে ক্ষোভ জানিয়েছেন বিএনপি নেতাদের উপর। বললেন, মিজান খুনের পর আসামি গ্রেফতার ও পরিবারটির নিরাপত্তা নিয়ে কোনো খোঁজখবর নেননি দলটির জেলা পর্যায়ের কোনো নেতা। আমরা খালি শুধু একটা বিচার চাই যে ওদের যেন ফাঁসিটা হয়। এই ছাড়া আমাদের চাওয়ার মতন আর আমাদের কোনো কিছু নাই। আমরা বলতেছি না যে আমাদেরকে বাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, আমরা কিচ্ছু নিব না। খালি আমরা চাচ্ছি কি আমাদের নিরাপত্তাটা দেন, যে আমরা যেন সঠিকভাবে যেন ওরা আসলে যেন আমাদের কোনো ক্ষতি যেন না করতে পারে। মেয়েটা, শাশুড়ি, আমরা যেন ফ্যামিলিগত আত্মীয় স্বজন যারা আছে, এরা যেন সঠিকভাবে যেন আমরা যেন বিচারটা পাই আর যেন ভালোভাবে থাকতে পারি। এটা আমরা দরকার হলে রাস্তা কাজ করে খাবো, তবু আমরা বিচার চাই। একটি হত্যা মামলার আসামিদের আগাম জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন জেলার জ্যেষ্ঠ আইনজীবীরা। বলছেন, চাঞ্চল্যকর মামলাগুলোর আসামিদের জামিনের ক্ষেত্রে আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন। অনেক সময়ই প্রসিকিউশনের গাফিলতির কারণে এভাবে আসামি জামিন হয়ে যায়। প্রসিকিউশন যদি আরও স্ট্রং হতো, এভিডেন্সগুলো আরও স্ট্রং করে দাঁড় করাতো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু হত্যাকাণ্ডের পরপরই আসামিরা জামিন পাওয়ার কথা না। আমি বলবো প্রসিকিউশনের অনেকটাই এই ল্যাকেজ আছে, বিশেষ করে তদন্তের ক্ষেত্রে। এই তদন্ত যদি সঠিকভাবে না করা হয় তাহলে দুর্বলতা এসে যায়। আর বিচারকরা যখন বিচার করে ওই আসনে বসে, তখন কিন্তু তারা নিরপেক্ষভাবে বিচার করে। তারা বাদীপক্ষ যেমন দেখে তেমনি আসামি পক্ষেও দেখে, যার ফলে এইখানে ব্যালেন্সটা যদি আসামি পক্ষে চলে যায় তখন তারা জামিন দিয়ে দেয়। এবার আরেকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের খবর জানাতে চাই আপনাদের। চলতি বছরের 27 সেপ্টেম্বর রাতে শহরের সেউজ গাড়ি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় হাবিবুর রহমান খোকন নামের এক বিএনপি কর্মীকে। হত্যাকাণ্ডের কারণ পূর্বশত্রুতা নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট জানেন না নিহতের পরিবার। এই ঘটনায় 25 জনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। খোকন হত্যার ঘটনা জানতে আমরা গিয়েছিলাম শহরের দক্ষিণ মালতীনগর এলাকায় খোকনের বাড়িতে। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ করেন নিহতের পরিবার। মুন্না রকি সামিলের নির্দেশে আমার ভাইকে মারছে। আমার ভাইয়ের কোনো দোষ ছিল না। আর এই যে 15 দিন হলে মার্ডার হচ্ছে, একটা আসামি ধরা পড়েনি। পুলিশ টাকা খায় ওদের বাড়ি পাহারা দিচ্ছে, ওরা বগুড়া শহরে ঘুরে বেড়াচ্ছে।
আমার ভাইকে নির্মমভাবে ওরা হত্যা করছে, খুব কষ্ট দিয়ে আমার ভাইকে মারছে। আমার ভাইয়ের কোনো অপরাধ ছিল না। একটা আসামি ধরা পড়েনি, প্রশাসন কি করতেছে? চুপ করে আছে। প্রশাসন কি কোনো খোঁজ নিতেছে না? প্রশাসন অনেকে বলতেছে টাকা খাইছে, টাকা না খাইলে ওনার পরের দিন একটা জহুরুল নামে একটা লোক বেকারি ব্যবসায়ী ধরা খুন হলো, ওনারও কিন্তু আসামি ধরা পড়ছে। তারপরে একজন অটো চালক খুন হলো, তারও আসামি ধরা পড়ছে। এভাবে তারপর একটা কাহালুতে একটা খুন হয়েছে, তারও আসামি ধরা পড়ছে। কিন্তু খোকনের আসামি কেন ধরা পড়তেছে না? রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোতে ভুক্তভোগীর পরিবারগুলোর অভিযোগের বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে। তারা দায় চাপালেন আইনশৃঙ্খলা বাহিনীর উপর। পুলিশ সক্রিয়ভাবে নিজস্ব ক্ষমতা নিয়ে যে মাঠে দাঁড়াবে বা এই সমস্ত দমন করার জন্য যে উদ্যোগ গ্রহণ করবে, সেটা আমরা দেখছি না। এটা একটা দুর্বল সাইড। পাশাপাশি আর এটা তো মানে আপনার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা, এটা সবসময় ঘটেই আসছে, আগেও ছিল, এখনও আমরা দেখছি। কিন্তু এখানে কিন্তু রাজনৈতিক কোনো মানে উদ্দেশ্যে বা হয়েছে এরকম ঘটনা বগুড়ায় আমি মনে করি না। আমাদের দলের দু একজন এখানে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি জানি, কিন্তু তারা এটা রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমরা মনে করি না। তার কারণ এখানে তাদের স্থানীয় আধিপত্যটাই ব্যাপার এখানে। দর্শক, এই দৃশ্যটির কথা মনে আছে? ঘরের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুহূর্তের মধ্যেই একজনকে খুন করা হয়েছিল। এটিও বগুড়ায়। শহরের শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবাল হোসেনকে একই স্টেশনের কর্মচারী রাকিব হাতুড়ি দিয়ে পিটিয়ে মাত্র 20 সেকেন্ডের মধ্যে মৃত্যু নিশ্চিত করে। পরে অবশ্য তাকে গ্রেফতার করে পুলিশ। অথচ খুবই ঠুনকো কারণেই ইকবালকে মারা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। বগুড়াকে বলা হয় অটোরিকশার শহর। এই ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মে পায়ে হাঁটাই দায় এই শহরে। গেল কয়েক মাস ধরে এই অটোরিকশা চালকরাও শান্তিতে নেই। দিনে কোনো মতে চলতে পারলেও রাত নামে রাজ্যের আতঙ্ক নিয়ে। গেল কমাস আগে এক অটোরিকশা চালককে খুন করে রিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ শহরে অটোরিকশা ছিনতাই এখন নিত্য ঘটনা বলে জানান চালকরা। আমি রাতে থাকবোই না, আমার সেই বয়স আর নাই, আর সেই ধৈর্য আমার নাই। আমি এই টিপলে বাইরে চলে যাবো, আমি আর রাত্রে থাকবো না, আমার ভয় লাগে বাবা। জীবনের দাম অনেক বেশি আছে। আমি আর 2 টাকা পয়সা বয়সালে পাওয়া যাবে, কিন্তু জীবন গেলে আর পাওয়া যাবে। সন্ত্রাস সাদা বাজে এরা 1 টাকা পয়সা গাড়ি নেয়, 1 টাকা সব গাড়ি নেয়, গাড়ি চলার দিয়ে গাড়িও গাড়ি নেয়, 1 টাকা পয়সা গাড়ি নেয় এবং সাচ্চাগু মারায়। লোভ দেয়, লোভ দিয়ে টাকার দিকে কতক্ষণ টাকার লোভে চলে যায় তখনই মানে যে পিছন থেকে ধরে তখন চাকু বার করে তখন ইয়ে করে গাড়ি কারে নেয়, আর গাড়ি যদি না খাবে তখন চাকু মারে। গেল 1 বছরে শতাধিক হত্যাকাণ্ডের মধ্যে জোড়া খুনের ঘটনা আছে অন্তত 5টি। অবস্থা এমন দাঁড়িয়েছে খুনের জন্য জোরালো কোনো কারণ লাগে না এই জেলায়। এই অবস্থায় জেলা জুড়ে নানা অপরাধে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কেউ কেউ তো এটিকে খুনের শহর হিসেবে নাম দিয়েছেন। এই যে কিছু মানুষের যে ভুল চিন্তাধারার কারণে আমরা সমস্ত মানুষকে দোষ দেই, এটাও ঠিক না। যদি আমরা প্রত্যেকেই নিজের দিক থেকে নিরাপদে রাখার চেষ্টা করি, হয়তো এটা শুধরে যাওয়া যাবে। দলীয় থাকতে পারে, অথবা মানে নিজেকে মানে পারিবারিক দ্বন্দ্ব কাজ করে। শুধু যে রাজনৈতিক দ্বন্দ্ব তা না, এটা পারিবারিক ইস্যু আছে। এর জন্য পরিবারগুলো বেশি দায়ী। কেননা একটা ছেলে কোন পর্যায়ে যাচ্ছে, কার সাথে মিশতেছে, কার সাথে ওঠা বসা করে, এটার দায়িত্ব কার? তার পরিবারের, তার গার্জেনের। তারা ছেলেকে ছেড়ে দিয়ে রাখছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এই জিনিসগুলো কি তারা দেখে না? দর্শক, প্রতিবেদনে আমরা দেখছিলাম ক্ষমতার লড়াইয়ে কে কখন হিরো বা ভিলেন বনে যান তা বোঝা দায়। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। রিয়াজ, বলবেন যে হত্যাকাণ্ডের শিকার একজন রাজনৈতিক ব্যক্তি, যিনি হত্যাকারী, তার কি রাজনৈতিক পরিচয় আছে কিনা? কোনো
এই দুটি হত্যাকাণ্ডের পেছনে যারা কলকাঠি নেড়েছেন বা তারা যারা হত্যাকারী হিসেবে যাদের নাম এসেছে বা যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, পরিবারগুলো ভুক্তভোগী পরিবার, পাশাপাশি রাজনৈতিক নেতাদের সাথে আমাদের কথা হয়েছে, পুলিশের সঙ্গে কথা হয়েছে, সব পক্ষের সঙ্গে কথা বলে আমাদের কাছে যেটি মনে হয়েছে এবং তারা যেটি দাবি করছেন এবং খুব স্পষ্টভাবে বলেছেন যে এই গ্রুপটি বিগত সরকারের সময়ে যে কাজগুলো করেছেন ঠিক একই কাজগুলো তারা এখন করছেন। অর্থাৎ এর আগেও যারা ক্ষমতাসীন ছিলেন, স্থানীয় নেতা ছিলেন, বিগত সরকারের সময়ে যারা নেতা ছিলেন, এলাকাগুলো নিয়ন্ত্রণ করতেন, তাদের ছত্রছায়া বা তাদের অধীনে থেকে তারা বিভিন্ন হত্যাকাণ্ড করেছে, ছিনতাই করেছে, চাঁদাবাজি করেছে। ঠিক যখন পট পরিবর্তনের পরে 5ই আগস্টের পরে যখন একটি পট পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পর এই লোকগুলি কিছুদিন গা ঢাকা ছিল। তার পরবর্তীতে আবার ওই এলাকার যখন নতুন করে যারা নিয়ন্ত্রণ নিচ্ছিল, নতুন করে যারা আধিপত্য বিস্তার করছিল, তাদের সাথে এসে ভিড়েছে এবং তাদের মূলত লাঠিয়াল হিসেবে তারা কাজ করছে বা তাদের ক্যাডার বাহিনী হিসেবে তারা কাজ করছেন। সুতরাং এটি যদি বন্ধ করা না যায়, যেমন এই দীর্ঘদিন ধরে যেটি হয়ে আসছে, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে গ্রুপগুলো, এদের আসলে পৃষ্ঠপোষক হচ্ছে রাজনৈতিক স্থানীয় রাজনৈতিক যে নেতারা, তারা। এটি কিন্তু রাজনৈতিক দলগুলোই আমাদের কাছে বলেছে। যদিও তারা বলছে তারা প্রকাশ্যে কোনো ধরনের বা শীর্ষ নেতারা বলছেন যে প্রকাশ্যে তারা কোনো ধরনের শেল্টার দিচ্ছেন না বা তাদেরকে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি প্রত্যেকটি এলাকায় যাবেন, প্রত্যেকটি মহানগর উপজেলা সেখানে যাবেন, এই কাজগুলোই হচ্ছে এবং একই গ্রুপ, আপনার নতুন কোনো লোক আসছে না। কারণ ভিন্ন জায়গা থেকে কিন্তু কেউ এসে আপনার জেলায় এসে হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। অপরাধ চক্রটিও স্থানীয়, একদম স্থানীয়। এখানে যেটি হয়েছে, বিবাদ হচ্ছে আসলে একই রাজনৈতিক দলের মধ্যে দুই নেতার বিবাদ, এবং এই বিবাদের মধ্যে কাদেরকে তারা জড়াচ্ছে বা একজন আরেকজনের উপর আক্রমণ করার জন্য কাদেরকে ব্যবহার করছে, এই যে গ্রুপটি রয়েছে তারা, অর্থাৎ তারা হচ্ছে যখন যে সরকার আসবে সেই সরকারি গ্রুপ। এই যে বড় একটি অভ্যুত্থান ঘটে গেল বা বড় একটি পরিবর্তন ঘটে গেল, যে রাজনৈতিক একটি সংস্কৃতির পরিবর্তন হবে বলে আশা করেছিল, সেটি আসলে বাস্তব হয়নি। কারণ আমরা গ্রামগঞ্জে ঘুরেছি, কোথাও আসলে এই জন্য পরিবর্তন হয়নি। কারণ যে যখন ক্ষমতায় থাকেন, বলো না একটা কথা আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। সবাই এখানে রাবণের ভূমিকা পালন করতে চান। যে এলাকার আগে একজন নিয়ন্ত্রণ নিতেন, এখন আরেকজন নিয়ন্ত্রণ নেন, কিন্তু তার নিয়ন্ত্রণের যে প্রভাবক হিসেবে কাজ করেন যে বাহিনীটি, সেই বাহিনীটি একই রয়েছে। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন যেমনটা আসেনি, তেমনি ছত্রছায়ায় হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ এখনো ঘটে যাচ্ছে। তবে আমরা আরও একটি চাঞ্চল্যকর বিষয় সম্পর্কে জেনেছি, যেটি অপরাধকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই জেলায়, তা নিয়েও বেশ তথ্য আছে আপনার কাছে। দর্শক, বগুড়ায় এখন টক অফ দ্য টাউন চাকু শিল্প। কি সেই চাকু শিল্প জানাবো আপনাদের একটা বিরতির পর। দর্শক, আবারও স্বাগত ক্রাইম সিনে। কত ধরনের শিল্পের নামে তো শুনেছেন, এবার আমরা আপনাদের পরিচিত করাতে চাই চাকু শিল্পের সঙ্গে। নিশ্চয়ই ভাবছেন চাকুর উৎপাদন, বিপণন, ব্যবসায় প্রসার এসবই হয়তো আলোচনার বিষয়। স্বাভাবিক চিন্তায় সেটিই হবার কথা, কিন্তু বগুড়াতে চাকু শিল্পের অন্য এক ব্যাখ্যা আছে চাকুর ব্যবহারের ভয়ঙ্কর চিত্র, যার কারণে এটিকে চাকু শিল্প হিসেবে নামকরণ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরাও। মূল আলোচনায় যাবার আগে একটু জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যেতে চাই। এই কার্যালয়ের দেয়ালে ছবিটি ভালো করে খেয়াল করা যাক। চাকু নিয়ে এমন সচেতনতামূলক ছবি অন্য কোনো জেলায় আমাদের চোখে পড়েনি। এই এক ছবি দেখেই এ জেলার চাকুর ভয়াবহতা আঁচ করা যায়। এবার মূল গল্পে আসা যাক। বগুড়া শহরে দিনে রাতে কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অসহায় সাধারণ মানুষ। এলাকা ভিত্তিক গড়ে উঠেছে অন্তত 20টির বেশি গ্রুপ। দখল, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার থেকে শুরু করে খুন করা যাদের মূল কাজ। আর এসব অপরাধমূলক কাজে ব্যবহার করা প্রধান অস্ত্র চাকু। নানা আকারের, নানা আকৃতির চাকু ব্যবহার করে এই কিশোর অপরাধীরা। শুধু কিশোর অপরাধী নয়, পেশাদার খুনি, ছিনতাইকারীদেরও প্রধান হাতিয়ার এই চাকু। আগে শহরের বিভিন্ন দোকানে প্রকাশ্যে বিক্রি হতো এসব ধারালো অস্ত্র, কিন্তু অপরাধের মাত্রা বাড়ায় এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা গোয়েন্দা পুলিশের তথ্য মতে গেল 1 বছরে প্রায় 3000-এর মতো চাকু জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সংগঠিত হত্যাকাণ্ডগুলোর প্রায় সবগুলোতেই ব্যবহার করা হয় ধারালো চাকু। তাই খুনের পর জব্দ তালিকায়ও এর আধিক্য আছে বেশ। কর্মকর্তারা জানালেন, সহজে ব্যবহার ও বহন করা যায় বলে অপরাধীদের পছন্দের তালিকার শীর্ষে চাকু। অনেকে আবার শখ করেও সঙ্গে চাকু নিয়ে ঘোরেন বলেও জানান কর্মকর্তারা।
আমরা চাকুর নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে চাকুর উপরই স্পেশালি আমরা অভিযান করেছি। আমরা একই দিনেই প্রায় আমরা 1100 চাকু উদ্ধার করতে সক্ষম হয়েছি। জেলার বিভিন্ন যেসব শপিং মল বা যে সমস্ত দোকানে চাকু বিক্রি করে সেখানে আমরা অভিযান পরিচালনা করে আমরা বিপুল পরিমাণ চাকু উদ্ধার করেছি। এছাড়াও বিভিন্ন ক্রাইমের সাথে যখন ক্রাইমাররা চাকু ইউজ করে তাদের কাছ থেকে চাকু উদ্ধার করেছি। বিভিন্ন সময় আমরা শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট করে আমরা চাকু পেয়েছি এবং চাকু উদ্ধার করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। কিশোরগঞ্জকে নিয়ন্ত্রণের জন্য আসলে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যে এই ছেলেদের বয়স 18 বছরের নিচে। 18 বছরের নিচে হওয়ার কারণে শিশু কিশোর এদের ব্যাপারে আমরা প্রপারলি আমরা আইনটা অ্যাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমরা যতদূর সম্ভব এদেরকে আমরা সামাজিকভাবে চেষ্টা করছি এদেরকে ভালো পথে নিয়ে আসার, এবং তারপরেও যদি বড় ধরনের কোনো ক্রাইম করে থাকে আইনের সাথে সংঘাত জড়িত শিশু তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। জেলার আইনশৃঙ্খলা নিয়ে কথা হয় সমাজকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। তারাও রীতিমতো আতঙ্কিত অপরাধের বর্তমান অবস্থা নিয়ে। এজন্য রাজনৈতিক দল এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের দায় আছে বলে মত দিয়েছেন তারা। বলছেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও খুনের ঘটনা ঘটার শঙ্কা আছে জেলা জুড়ে। উত্তর অঞ্চলের গেটওয়ে বগুড়া হয়ে বগুড়া থেকে সীমান্ত খুব বেশি দূরে না, মাত্র 70 কিলো। পাঁচবিবি, জয়পুরহাট বা এই অঞ্চলের অথবা কুড়িগ্রাম, লালমনিরহাট ওই অঞ্চল থেকে যে মাদকগুলো পার হয় ট্রানজিট পয়েন্ট বগুড়া হয়ে যায়। এই মাদক কেনা বেচা অথবা মাদক পারাপার এই বিষয়গুলো নিয়ে, মাদকের অর্থ ভাগ বাটোয়ারা নিয়ে একটা বড় দ্বন্দ্ব থেকে যায় এবং এইটার কারণে একটা বড় খুনের ঘটনা ঘটছে। পাশাপাশি রাজনৈতিক কারণে এটা গ্রুপ, উপগ্রুপ, ভাই গ্রুপ, বিভিন্ন ধরনের এগুলো ঘটনা কিন্তু এখানে ঘটছে। এখন দেখা যাচ্ছে যে আমি যদি কোনো কথা বলতে যাই, কোনো অন্যায়ের প্রতিবাদও করতে চাই, আমার নিজেরই ভয় লাগে যে সোজা করে আমি তাকে কথা বলবো কি না, কি বলবো, কথা থেকে কি হবে। সামান্য দেখা যায় যে রিক্সায় করে যাচ্ছি, হয়তো কোনো বাইক না আসতেছে, অন্যায়টা তাদের, কিন্তু সেটাও বলার কোনো উপায় নাই, কারণ কখন কোথা থেকে কি হবে এই আশঙ্কা সবসময় আমাদের লেগে থাকে, যেটা আগে বগুড়াতে ছিল না। বগুড়া ছিল শান্ত নগরী, ব্যবসায়িক নগরী, পড়াশোনার নগরী। 15 নগরী তো 2500 বছর পুরাতন সভ্যতার নগরী, অথচ এটা এখন খুনের নগরী হয়ে গেছে। ক্ষমতা প্রয়োগ করার যে অপব্যবহারের অপচেষ্টাটা, এটা মারাত্মক পরিমাণে। ছোট একটা বাচ্চাকে জিজ্ঞেস করে বলবো, জানেন আমি কে? আমি অমুকের দল করে, আমি অমুকের ছোট ভাই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর নিরাপদ বগুড়া গড়ার অঙ্গীকার বেশি জরুরি বলে মনে করেন বিশিষ্টজনরা। রাজনীতি চাই, সুষ্ঠু সুন্দর রাজনীতি দরকার। রাজনীতিবিদদের আগে আমাদের জীবনযাত্রা, রাষ্ট্রকে কীভাবে সুন্দর আইন শৃঙ্খলার মধ্যে আনা। প্রথমে বলেছি যে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এর জন্য কিছুটা দায়ী। সুতরাং রাজনীতি যদি সুষ্ঠু হয়, সুন্দর হয়, এটা কিছুটা কমবে। কিছুটা সামাজিক অ্যাওয়ারনেস তো আছেই। সামাজিক অ্যাওয়ারনেসের মাধ্যমে কিছু যে ইয়াং জেনারেশন যারা আছে, কিশোর গ্যাং যারা আছে, তারা আমার মনে হয় কিছু পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরাও এদের মোটিভেশন করতে পারি। শুধুমাত্র প্রশাসনিকভাবে এটা সম্ভব না। আমরা যারা অভিভাবক আছি আমাদেরকেও এগিয়ে আসতে হবে, সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি না করলে আসলে আমরা কেউই নিরাপদ না। আমি যদি নিজে নিরাপদ থাকতে চাই তাহলে আমার প্রতিবেশীকে নিরাপদ রাখতে হবে। আমি আমার প্রতিবেশীকে যদি নিরাপদ না রাখতে পারি তাহলে আমি কখনো নিরাপদ থাকতে পারবো না। অভিযোগের তীরটা যেহেতু রাজনৈতিক দলগুলোর দিকে, তাই আমরা কথা বলেছি দুই বড় দলের জেলার শীর্ষ নেতাদের সঙ্গে। জেলার অপরাধ, কিশোর গ্যাং, খুন, চাঁদাবাজি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেতারা। পুলিশ সক্রিয়ভাবে নিজস্ব ক্ষমতা নিয়ে যে মাঠে দাঁড়াবে বা এই সমস্ত দমন করার জন্য যে উদ্যোগ গ্রহণ করবে সেটা আমরা দেখছি না। এটা একটা দুর্বল সাইড। পাশাপাশি আর এটা তো আপনার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা, এটা সবসময় ঘটেই আসছে, আগেও ছিল, এখনও আমরা দেখছি। কিন্তু এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্যে বা হয়েছে এরকম ঘটনা বগুড়াই আমি মনে করি না। আমাদের দলের দু একজন এখানে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি জানি, কিন্তু তারা এটা রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমরা মনে করি না। তার কারণ এখানে তাদের স্থানীয় আধিপত্যটাই ব্যাপার। এখানে কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা করা এ ধরনের কোনো ব্যাপার আমাদের দলের মধ্যে নেই।
এটা টোটালি আমি মনে করি পুলিশের ওপর। এরা যে দল বেঁধে ঘোরাফেরা করে, এটা যদি পুলিশই অ্যাকশনে যায় তখন তারা সেটা আর করতে পারবে না। কিন্তু পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে সেখানে আমাদের করণীয়, আমাদের পৃষ্ঠপোষকতা এই কিশোর পাওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। পট পরিবর্তনের পরে ওই আওয়ামী ছত্রছায়ায় যারা খুন খারাপি করত, বিভিন্ন অপকর্ম করত, তারা এখন বিভিন্ন রাজনৈতিক দলের যে বড় ভাইয়েরা আছে তাদের ছত্রছায়ায় বিভিন্ন এলাকায় তারা আঞ্চলিক গ্রুপ তৈরি করছে। বিশেষ করে আপনার মানে কিশোর গ্যাং যেটা বলা হয়, এরা কিন্তু নিজেরাই শুধু এটা করে না, এদের পিছনে একজন বড় ভাই আছে। একজন বিভিন্ন আমরা বগুড়ায় দেখি বিভিন্ন এলাকার যারা বিভিন্ন রাজনৈতিক দলের বড় ভাই হিসেবে পরিচিত। বগুড়ার আইনশৃঙ্খলা নিয়ে খুব একটা সুখকর অবস্থায় নেই আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে কথা বলেছিলাম জেলা পুলিশ সুপারের সঙ্গে। জানালেন অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, অপরাধীদের দৌরাত্ম্য কমাতে নানা উদ্যোগের কথা জানান পুলিশ সুপার। একদিনে কিন্তু আমরা একটা মার্কেট থেকে 850 চাকু আমরা উদ্ধার করছি। আর মাঝে মাঝে আমরা চেকপোস্ট করলে উঠতি বয়সে যে ছেলে থাকে তাদের কাছে কিন্তু আমরা ছোড়া চাকু পাইছি। অবাক করা বিষয় উঠতি বয়স না, যাদের বয়স 60, 65, 70 তারাও কিন্তু ওই ছোড়া চাকু অনেকে বহন করছে এবং বাসা বাড়িতে রাখছে। তো এটা থেকে বিভিন্নভাবে আমরা মোটিভেশনাল প্রোগ্রাম, তা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, বিভিন্ন ফোরামে বলা, তারপরে মানে জনসম্পৃক্ততা করা, এটা কিন্তু আমরা অনেক বলছি। বলার পরে এখন কিন্তু এটা অনেক কমে আসছে। এভাবে আস্তে আস্তে আমরা যদি তাদের অভিযানটা চলমান রাখতে পারি আর তাদের ভিতরে এই যে একটা সচেতনতামূলক কাজ করতে পারি, তাহলে এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। অপরাধ এতটাই বিস্তৃত হয়েছে যাতে মানুষ এটিকে উপহাস করে হলেও শিল্পের সাথে তুলনা করছেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই, সহকর্মী রিয়াজ রায়হান রয়েছেন আমাদের সঙ্গে। রিয়াজ, আমরা শুনছিলাম চাকু শিল্পের কথা, মানে একটি সাধারণ কাজেও ব্যবহার করা যায়, আবার মারণাস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ এতটাই স্পর্শকাতর একটি বিষয় চাকু। এর উৎপাদন, বিপণন, এগুলোর সাথে করে অপরাধ জগতে বড় ধরনের বিস্তৃতির যে চিত্র আপনি তুলে আনলেন, এই সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই। সাধারণ মানুষ এতে কতটা আতঙ্কিত এবং এ থেকে আসলে নিজেকে সুরক্ষিত রাখার কোনো উপায় কি তাদের কাছে আছে? বগুড়াতে গিয়ে আমি আসলে এই বিষয়টার সঙ্গে পরিচিত হলাম। যেমন চাকু আসলে সবাই ব্যবহার করে, এবং ছুরি, যেমন ধারালো ছুরি যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি মানে ফল কাটার কাজেও ব্যবহার করতে পারেন, মানুষ কাটার কাজেও ব্যবহার করতে পারেন, যে যেভাবে ব্যবহার করে। আসলে বলা হয় যে মারণাস্ত্র হচ্ছে আপনি একজন যদি আইনের মানুষ যিনি আছেন তার কাছে এক ধরনের ব্যবহার হয়, আর যিনি আইনের নয় সাধারণ মানুষ তার কাছে আর বা অপরাধীর কাছে এক ধরনের ব্যবহার হয়, একই জিনিস। সুতরাং সেখানে গিয়ে বগুড়াতে আমরা যখন এটা নিয়ে কাজ করছিলাম বা কথা বলছিলাম, তখন তারা নিজেরাই বলছেন যে চাকু শিল্প। এবং চাকু শিল্পটা কিন্তু এটি আমরা প্রথমে জানতাম না। আমরা যাওয়ার পরে যখন কাজ করতে গিয়ে আসলে যখন হুট করেই আইনশৃঙ্খলা বাহিনী থেকে বলা হলো বা যে এখানে চাকু সবচেয়ে বেশি ব্যবহার, এবং আমাদের কাছে আরেকটি ধাক্কা লেগেছে, আমি প্রতিবেদন নিশ্চয়ই দেখেছেন, যে পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ডিবি গোয়েন্দা পুলিশের যে কার্যালয়, সেখানে যে দেয়াল, সেই দেয়ালে বড় করে ছবিটি আঁকা আছে, বড় করে ছবিটি আঁকা আছে, যাতে এটির ব্যবহার রোধ করা যায় বা এটি যাতে ব্যবহার না করে কেউ, এটি সচেতনতামূলক একটি দেয়াল রাখা আছে। আমি দেশের 64টা জেলায় ঘুরেছি, কোনো জেলার পুলিশ সুপারের কার্যালয় বা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থার কার্যালয়ের সামনে আমি এই ধরনের দৃশ্য আমি দেখিনি। সেটি দেখার পর আসলে মূলত ইচ্ছে হচ্ছে সেটি নিয়ে কাজ করা। তখন খোঁজে যেটি জানলাম, এটি আসলে একসময় বগুড়াতে বার্মিজ চাকু নামে এটি প্রচলিত ছিল। অর্থাৎ বার্মা থেকে আনতেন যারা, মিয়ানমার থেকে যারা ব্যবসা করতেন বা যারা যেতেন, তখন অনেক আগের কথা, তখন আসতেন নানা ধরনের নানা ডিজাইনের, মানে এটি এক হাত থেকে শুরু করে একেবারে ছোট পর্যন্ত বা নানা ধরনের নানা রাখতেন, সেটি নানা বাসা বাড়িতে কাজ করতেন। কিন্তু এটি পরবর্তীতে মানুষ হত্যার কাজে পর্যন্ত ব্যবহৃত হয়েছে, এবং ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে। পুলিশ বলছে মূলত যেহেতু বহন সুবিধা এবং সেটি ব্যবহারের সুবিধা, একটি আগ্নেয়াস্ত্র আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কাছে যদি লাইসেন্স না থাকে তারপরে সেটি অপরাধ হিসেবে গণ্য হয় এবং সেটি ফৌজদারি অপরাধ বা ফৌজদারি আইনে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু কিছু কিছু চাকু আছে, এই ধারালো চাকুগুলো কিন্তু রাখাটা খুব বেশি যে অপরাধ আগে তেমন ছিল না, এবং সেটি দিয়ে যদি আপনি কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম না করেন তাহলে আপনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হবেন না, কিন্তু অনেকদিন আগ পর্যন্ত। পরে পুলিশ যেটি বুঝতে পেরেছে যে এটি যখন অপরাধের পর্যায়ে চলে গেছে, তখন
সেটি বগুড়াতে একসময় প্রকাশ্যে বিপণন হতো, প্রকাশ্যে বিক্রি হতো, প্রত্যেকটি দোকানে দোকানে পাওয়া যেত এবং পাড়া মহল্লা দোকানে পাওয়া যেত। কিন্তু এটি পুলিশ বন্ধ করেছে এবং বলছে প্রকাশ্যে কোনো ধরনের বিক্রি করা যাবে না, কিন্তু বিক্রি তো বন্ধ হয়নি। যেহেতু বগুড়ার পাশে আসলে জানেন বগুড়ার পরে শুধুমাত্র বগুড়া গাইবান্ধা ছাড়া আর বাকি যে 6টি জেলা রয়েছে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম এবং এই সীমান্তগুলো প্রত্যেকটাই সীমান্ত, এবং ওই সীমান্তগুলো দিয়েই মূলত চাকুটা মানে বড় বড় যে চাকুগুলো আছে সেগুলো বাংলাদেশে প্রবেশ করে এবং সেটি বগুড়াতে আসে। বড় একটি হাব রয়েছে আসলে। অর্থাৎ এই চাকুগুলো আসলে দেশেই তৈরি তাও নয়, দেশেও তৈরি আছেই, ছোটো ছোটো যেগুলো আছে দেশে তৈরি আছে, কিন্তু বড় বড় যে চাকুগুলো আছে মূলত যেগুলো একেবারে অনেক কারুকার্য খচিত বা এবং অনেক দামি, সেগুলো কিন্তু বাইরে থেকে আসে, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে। এবং এই যে 6টা জেলা আছে সেই 6টা জেলার বিভিন্ন যে বর্ডারগুলো আছে সেই বর্ডার দিয়ে আসে এবং সবগুলো আসলে অবৈধভাবে আসে, বৈধভাবে আসার কোনো সুযোগ নেই। বেশ কয়েকজন সমাজকর্মীর সাথে আমাদের কথা হয়েছে যারা এটি নিয়ে কাজ করেন, মূলত সামাজিক অপরাধ বা সামাজিক যে অনাচারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করেন। তারা বলছেন যে চলতি পথে যদি কারোর সাথে ধাক্কাও লেগে যায় এবং কারোর সাথে যদি কোনো সমস্যা বেঁধে যায়, যদি ওই ব্যক্তিও অপরাধ করে থাকেন, তিনি নিজ থেকে দুঃখিত বা ক্ষমা চেয়ে বিদায় নেন, কারণ তিনি জানেন যে সবার কাছে একটি করে চাকু থাকে। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যদি এই যে চাকু শিল্প সেটি যদি বন্ধ করা না যায়, এর ব্যবহার যদি কমিয়ে আনা না যায়, তাহলে সামনের দিনে আসলে অনেক বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে, অর্থাৎ অপরাধের যে বিস্তৃতি সেটি আরও অনেক বেশি হবে, অন্তত বগুড়াতে। সামনেই রয়েছে জাতীয় নির্বাচন, একটি বড় আয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিশ্চয়ই সেখানে আরও বেশি জোরদার করা প্রয়োজন। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অপরাধ জগতের বিস্তারিত আমাদের সঙ্গে তুলে ধরার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন গেল 1 বছরে অন্তত 450টি খুনের ঘটনা ঘটেছে, আর প্রায় 40 লাখ মানুষের বগুড়া জেলায় একই সময়ে খুনের ঘটনা আছে শতাধিক। সাদা চোখে পরিসংখ্যান যাই হোক, বাস্তব অবস্থা অনেক বেশি জটিল ও ভয়ঙ্কর। এতক্ষণ যার আংশিক চিত্র আপনারা দেখলেন, তাই সমাজ গবেষকরা বলছেন এখনই যদি অপরাধের হ্রাস টেনে ধরা না যায়, তাহলে সামনের দিনে জেলায় খুনসহ নানা অপরাধের মাত্রা বাড়বে জ্যামিতিক হারে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা। বলছেন সবার আগে এগিয়ে আসতে হবে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতৃত্বকেই। সবার সম্মিলিত উদ্যোগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যদি পাড়ায় মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি করে দেয়া যায়, তাহলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, দেখতে অবিকল আসল টাকার মতো, হাতে ধরেও বোঝার উপায় নেই। নোটগুলো আবার কচকচে নতুনও নয়, দেখে মনে হবে অনেকটা পুরনো। শেরপুর সীমান্ত দিয়ে জাল টাকা ঢোকার প্রমাণ পেয়েছিল ক্রাইম সিন টিম, যার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।